শেখ হাসিনা না হয় চলে গেছে, একজন কি আছে শেখ হাসিনা সরকারের যে বলবে না আমি এখনো আছি, দেখে আসেন আমরা কি করলাম? কেউ নাই, সব পলাইছে। এটা পৃথিবীতে কোনো দলে কোনো সময় হয় না। এই কারণে আমি বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। 2014 সন, 2018 সন এবং 2024 সনে যারা ইলেকশন করিয়া বিনা ভোটে পাস করছে, প্রত্যেককে আগামী 10 বছরের জন্য ইলেকশন থেকে বাতিল করা উচিত। এরা এই দেশ সর্বনাশ করছে। আওয়ামী লীগের একটা লোক কি বলছে, এসে আমাকে মার, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করতে পারবে না। একটা লোক, একটা সিঙ্গেল ওয়ান, নো। এটা যখন ক্ষমতা আসে সব লুট করে খায় এবং হাইব্রিডরা খায়। অরিজিনাল যারা এরা পিছনে চলে যায়। 2 আওয়ার্সের মধ্যে হাসিনাকে ফ্লাই করতে হলো, একটা কিছু নিয়ে যেতে পারে নাই। বলছে আমি একটা বক্তৃতা করলো, নো, তুমি একটা বক্তৃতাও করতে পারবে না, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই বাংলা ভিশনের খবরের পিছনের খবর অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি 80-র দশকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। পরবর্তীতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে কৃষক শ্রমিক জনতা লীগ গঠিত হয়েছিল তার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তারপরে বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার আরেকটা পরিচয় আছে, আইনজীবী। আমি মুক্তিযোদ্ধা ছিলাম। হ্যাঁ, আপনি একজন আমি 1971 সনের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। জি, ধন্যবাদ। আচ্ছা ফজলুর রহমান, আপনি যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করতে চাই, আপনার রাজনীতির হাতে খড়ি এবং বেড়ে ওঠা পুরোটাই আওয়ামী লীগ, ছাত্রলীগ। তো সাম্প্রতি কয়েক মাস ধরে আপনি শুনতেছি, আপনি বলছেন যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল। এটা আপনার কেন মনে হলো, একটু যদি ক্লিয়ার করেন। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনে আমাকে এনেছেন, সেই কারণে বাংলা ভিশনের প্রতি আমার কৃতজ্ঞতা। জনগণ যারা শুনছেন বাংলাদেশে, তাদের প্রতি আমার সালাম। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, এই বক্তব্যটা কয়েক মাস আগে বলিনি আমি। এই বক্তব্যটা আমি 2013 সনে সিলেটের মেয়র ইলেকশনে, সেখানকার তৎকালীন বিএনপির মেয়র প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরীর পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি কাজ করতে গিয়েছিলাম। সেই সিলেটে আমি কিছু বক্তব্য রেখেছিলাম। বক্তব্য রাখার পরে আওয়ামী লীগ থেকে, সিলেট আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যারা সিলেটে গিয়েছিলেন, তারা আমার ব্যাপারে কিছু কথা বলেছিলেন যে আমি হলাম আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি একজন দলত্যাগী, দলছুট একজন ব্যক্তি, কাজে আমার মুখে এইসব কথা সাজে না। তারই উত্তরে আমি কিছু বক্তব্য সিলেটে রেখেছিলাম। বিশদভাবে সিলেটের পত্রপত্রিকা এগুলো এসেছিল। পরবর্তী সময়ে পীর হাবিবুর রহমান নামে একজন সাংবাদিক ছিলেন, যার নাম সবাই আপনারা জানেন, অনেক পত্রিকায় চাকরি করেছেন। সেই পীর হাবিবুর রহমান টেলিভিশনের একটি চ্যানেলে আমাকে নিয়ে আসেন, আজকে যেমন আপনি নিয়ে আসলেন, এবং বলেন যে আপনি যে সিলেটের উত্তরগুলো দিয়েছেন যে আপনি কেন আওয়ামী লীগ করতে পারেন নাই, সেই উত্তরগুলো আমি আমার টেলিভিশনে মধ্য দিয়ে মানুষকে জানাতে চাই। সেই দিন আমি বলেছিলাম, সেটা হলো 2013 সন, আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের ইতিহাস হলো এই দলটি যারা সৃষ্টি করেছিল তারা কেউ আওয়ামী লীগে থাকতে পারেন নাই। আজকে সেই মৌলানা ভাসানী থেকে ধরে শামসুল হক, আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক থেকে ধরে তাজউদ্দিন আহমদ, আমেনা বেগম, আমি যত নাম বলবো, ডক্টর কামাল হোসেন, উসমানী সহ যত নাম আমি বলবো,
ছাত্রলীগের সমস্ত প্রেসিডেন্টরা, এক্স প্রেসিডেন্ট 62 সন, শাহ মুয়াজ্জেম 63 সন, উবাইদুর রহমান প্রেসিডেন্ট, সিরাজুল আলম খান সেক্রেটারি 64, 65, মাজারুল হক বাকি প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক সেক্রেটারি 66, 67, ফেরদৌস আহমদ কুরাইশি আব্দুর রাজ্জাক সেক্রেটারি 68, 69, আব্দুর রূপ প্রেসিডেন্ট, খালেদ মোহাম্মদ আলী সেক্রেটারি। পরবর্তী সময়ে তোফায়েল আহমদ প্রেসিডেন্ট 70-এ, 69-এ, 70-এ তোফায়েল আহমদ প্রেসিডেন্ট, আসম ওরফ সেক্রেটারি। পরবর্তী সময় নূরে আলম সিদ্দিকী প্রেসিডেন্ট, শাহজাহান সিরাজ সেক্রেটারি। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পরে শেখ শহীদ প্রেসিডেন্ট, এম এ রশিদ সেক্রেটারি। পরবর্তী সময়ে মনিরুল হক চৌধুরী প্রেসিডেন্ট, প্রধান শফিউল আলম প্রধান সেক্রেটারি। পরবর্তী সময়ে আমি ফজলুর রহমান প্রেসিডেন্ট, চুন্নু সেক্রেটারি। এর মধ্যে কাদের চুন্নু ছিল, এইরকম আপনি সিরিয়ালে যদি ধরেন সুলতান মনসুর থেকে ধরে হাবিবুর রহমান হাবিব পর্যন্ত, এবং এখনও যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যাদেরকে শেখ হাসিনা নিজের হাতে তৈরি করেছেন দেশে আসার পরে, তাদের 85 থেকে 90 ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। আওয়ামী লীগে কেউ আছে পচা গোলালুর মতো কড়াইয়ের কোনায় পড়ে আছে, তাদের কোনো মূল্যায়ন নাই। দুই একজন একটু টানে, আবার পিছনে পিছনে রাখে, কিচেনে রাখা দেয়, আবার কিচেনে যখন দরকার পড়ে সেখান থেকে নামায় একটু মশলা দেয়, এরকম। এই কারণে বলছে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখানে আপনি দেখেন আজকে আওয়ামী লীগ যে এই যে হারিয়ে গেল, 2 দিন আগে বলল শেখ হাসিনা পালায় না, বলল না? জি। 2 দিন পরে কি করলেন? ওনাকে বলা হইল 45 মিনিট সময় দিলাম, 45 মিনিটস, আইদার ইউ উইল ফ্লাই অর ইউ উইল ডাই। আমি আবারও বলছি ইংরেজিটা, আইদার ইউ উইল ফ্লাই অর ইউ উইল ডাই, ইউ আর টু চুজ। উনি ডাইটাকে চুজ করলেন না, উনি ফ্লাইটাকে চুজ করলেন, উড়ে গেলেন। আমি হইলে কিন্তু উড়ে যেতাম না, আমি ডাইটাকে চুজ করতাম। আমি ফজলুর রহমান এখনো বলছি, মৃত্যু গুলি খেয়ে মরতাম না মানুষের পাড়া খেয়ে মরতাম, নাকি বিষ খেয়ে মরতাম, সেটা আমি এখন বলবো না, কিন্তু আমি কিন্তু যেতাম না, আমি মৃত্যু রিস্ক নিতাম, আমি ফ্লাই করতাম না। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। চলে গেলেন। এইরকম কি হয়? শেখ হাসিনা না হয় চলে গেছে, একজন কি আছে শেখ হাসিনা সরকারের যে বলবে না আমি এখনো আছি, দেখে আসেন আমরা কি করলাম? কেউ নাই, সব পলাইছে। একজন এমপি কি আছে যে বলতে পারে না আমি আছি? একজন সেন্ট্রাল কমিটির মেম্বার কি বলতে পারে, প্রেসিডিয়াম মেম্বার বা সেক্রেটারি বা সেন্ট্রাল, যে আমি আছি? নাই। এটা পৃথিবীতে কোনো দলে কোনো সময় হয় না। এই কারণে আমি বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমি আরো বলি, কালকেও এক জায়গাতে আমি বলছি আপনাকে, জয়ললিতা নামে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর, উনি একজন চিত্রনায়িকা ছিলেন। উনার যে নেতা ছিলেন উনিও মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও একজন চিত্রনায়ক ছিলেন, নামটা আমি ঠিক, তামিলনাড়ুর জয়ললিতার আগেই মুখ্যমন্ত্রী ছিলেন উনি। উনি মারা যাওয়ার পরে 400 লোক আত্মহত্যা করছিল, ওই মুখ্যমন্ত্রী, তার যে নেতা। আর জয়ললিতা মৃত্যুবরণ করার পরে 36 জন লোক আত্মহত্যা করছিল। শেখ হাসিনা চলে গেল। বাংলাদেশের মানুষের ভুল ত্রুটি থাকবে, কিন্তু 25শে মার্চ 1971 সন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অতুলনীয় বাঙালি জাতির ইতিহাসে। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফাইনাল গেম অব লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধের শেষ খেলার অধ্যায়ের ক্যাপ্টেন ছিলেন তিনি। তার মূর্তিটা শুধু ভাঙলো না, তার মাথার মধ্যে প্রস্রাব করলো। আওয়ামী লীগের একটা লোক কি বলছে, এসে আমাকে মার, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করতে পারবে না। একটা লোক, একটা সিঙ্গেল ওয়ান, নো। এই কারণে বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এটা যখন ক্ষমতা আসে সব লুট করে খায় এবং হাইব্রিড রাখায়, অরিজিনাল যারা পিছনে চলে যায়। এটা আপনি 54 বলেন, 71 থেকে 75 বলেন, আর 96 থেকে 2001, 2008 থেকে 2024 সবসময় হাইব্রিডরা আওয়ামী লীগের ক্ষমতাকে লুটপাট করে খাইছে। সে হাইব্রিডদেরকে খুঁজলে আপনি একজনকেও পাবেন না।
আমি শেখ হাসিনাকে বারবার বলতাম, সাবধান শেখ হাসিনা, আর আগায়েন না। উনি বোধহয় তখন মনে মনে হয়, আরে ফজলু কয় কি, আরে আমি কি বয়স আপনার চেয়ে খুব ছোট, মাত্র 1 বছরের ছোট। আপনার বয়স 78, আমার বয়স 77। আপনার চেয়ে অভিজ্ঞতা রাজনীতি আমার বেশি। আপনি যুদ্ধ করেন নাই, আমি করছি। আপনার স্বামী যুদ্ধ করে নাই, আমি করছি। আমি অস্ত্র হাতে যুদ্ধ করা মানুষ। আমি 64 সন থেকে 60 বছর এক নাগারে পলিটিক্স করছি। কাজে আমি অভিজ্ঞ, আর আগায়েন না। উবায়দুল কাদেরকে বলছে, এই রাজাকারের বাচ্চা, শেষ পর্যন্ত মনের ক্ষোভে বলছে, এই রাজাকারের বাচ্চা সাবধান, ভাদ্র মাস কিন্তু আসছে সামনে। আমি এটি কথাটা বলছি 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল 22শে শ্রাবণ। বলছি ভাদ্র মাসে একটা জীবের খুব পাওয়ার হয়, সেই জীবটার নাম হলো কুত্তা। কুকুরও বলি নাই, কুত্তা। কুত্তা যখন পাওয়ারে মানুষকে কামড়ায়, তখন কিন্তু মানুষ পিটায় মারে। ওরা ওই ভাদ্র মাস কিন্তু আইসা পড়ছে। খুব সাবধান উবায়দুল কাদের, আওয়ামী লীগের লাশটা কিন্তু উত্তর সিরানা হয়ে গেছে। এটা 24 ঘন্টার মধ্যে মারা যাবে, সাবধান। কিন্তু সেই সাবধানটা হয় নাই। এটাই হলো আওয়ামী লীগ, এবং এইটাই এর জন্য আমি বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনীতি। এখন আর কেউ আওয়ামী লীগ বলে না, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করবেন। আপনি বলবেন আর হবে না, হবে কিনা ইতিহাস বলবে। তবে মানুষ বলে, এবং আমারও যেন বিশ্বাস হয়, আওয়ামী লীগের আ লিখতে, আওয়ামী লীগ হলো 6টি অক্ষর, আ উ আমি, লয় দীর্ঘিকার আর গ, 6টা অক্ষর। প্রথম অক্ষরটা লিখতে 10 বছর লাগবে, আ লিখতে। কারণ কেউ বলবে না যে আমি অকরি, আওয়ামী লীগ করি। কারণ আওয়ামী লীগ হাইব্রিডদের এরা সব পলাইছে। এবং আমি যে বারবার বলতাম, এখন প্রমাণিত হয়েছে কিনা, উবায়দুল কাদের কোন দ্বীপে থাকবে কেউ জানবে না। এই আনিসুল হক, সিরাজুল হকের ছেলে, কত বলতাম, এই রাজাকারের ছেলে, ফজলুর রহমানের ছেলে, সালমান রহমানরা, কত বলছি আমি। এদের হাতে ছিল নেতৃত্ব। কামাল নামে একজন নেতা আছে, আমি তো নামই জানি না। এর মতো একটা লোক 10 বছর নেতৃত্ব করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে। 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন। কই ও, কই কোথায় ও নিজে ডুবছে, হাসিনারে ডুবাইছে, সমস্ত পুলিশ বাহিনীকে ডুবাইছে। ওর তো কঠিন বিচার হওয়া দরকার। আমি অনেক কথা বলতে পারি, এই কারণেই বলছি যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আপনি যে বলছেন শেখ হাসিনা পালালো, উনি তো আমরা দেখছি যে 16 বছর যে ক্ষমতায় ছিলেন, খুব কঠোরভাবে ওনার নিয়ন্ত্রণে ছিল সব কিছু। তো পালাতে হলো কেন? এটার রাজনীতিটা কি? ওনার রাজনীতিটা ফেল কোথায় করলো? বাংলাদেশে যখন কেউ বিশ্বাস করতো না, বিশেষ করে 28শে অক্টোবর 2023 সন বিএনপির মহাসমাবেশের 10 লক্ষ লোকের সভাটা যখন 27 মিনিটে ভাঙ্গে দিল, এবং বিএনপির পরের দিন একটা লোক আর মিছিল করে বেরোলো না, সব নিশ্চুপ হয়ে গেল। কেউ ধরা পড়লো, কেউ জেলখানায় চলে গেল, কেউ পালায় গেল। তখন এয়ারপোর্ট থেকে সেই 31শে অক্টোবর প্রথম আমি কথা বললাম সরকারের বিরুদ্ধে। 23শে যখন কেউ বিশ্বাস করতো না 1 বছর পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে, বিশেষ করে 7ই জানুয়ারি যখন একটা নির্বাচন করে ফেললো, প্রহসনের নির্বাচন, কিসের নির্বাচন, প্রহসনের নির্বাচন, এটা আমি বলি কুত্তা কুত্তির নির্বাচন, চোর ডাকাইতের নির্বাচন। এলা কি মানুষের বাচ্চা নাকি? যারা এইভাবে নির্বাচন, তাদের কাউকে আগামী দিনে ইলেকশন করতে দেওয়া উচিত না, এদের উপরে এম্বার্গো হওয়া উচিত। 2014 সন, 2018 সন এবং 2024 সনে যারা ইলেকশন করিয়া বিনা ভোটে পাস করছে, প্রত্যেককে আগামী 10 বছরের জন্য ইলেকশন থেকে বাতিল করা উচিত। এরা এই দেশ সর্বনাশ করছে, এই দেশ সর্বনাশ। কিসের ইলেকশন? 24-এর ইলেকশন হইল তো পরে সবাই বলতে শুরু করলো, এখন আর আমি বলবো না কারা কারা বলতে শুরু করলো। আর হবে না, আগামী 5 বছর পরে দেখা যাবে হাসিনা কি করে। তখনও আমি এই হতবাগা ফজলুর রহমান বলছি, হাসিনা যে কোনো দিন চলে যাবে। বললো কে যাবে, কে তাকে ফেলাবে? আমি বললাম আল্লাহ তাকে ফেলাবে, সর্বশক্তিমান আল্লাহ তাকে ফেলে দিবে। বললো কেমন করে? আমি বলি আল্লাহ কোরআনে বলছে, ও তাইজু মান্তা শাহ ও তাজিল্লু মান্তা শাহ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে শাইন কাদির। আল্লাহ তাকে ফেলে দিবে। আর আল্লাহর যে
সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানুষ তাকে ফেলে দিবে। কোন রাজনৈতিক দল তাকে ফেলে নেই, মানুষ ফেলে দিছে, ছাত্ররা ফেলে দিছে। আপনি দেখেন চিন্তা করে, এটার মধ্যে কোনো রাজনৈতিক দলের বড় কোনো ভূমিকা নাই। এবং কিভাবে ফেলে দিছে আমি বলছি, এই শেখ হাসিনা, আল্লাহর কাছে তুমি হারুলের ডিম, একটা টিপ দিব ভেঙে ফেলবে। বহুত বলছি, আপনারা আমার আগের টেলিভিশন বক্তব্য বা আমার এইগুলা শুনেন ইউটিউবে। এই তুমি হারুলের ডিম, আল্লাহ একটা টিপ দিবে ভেঙে। কয় টিপে ভাঙছে? 11টা পর্যন্ত গুলি করছে হাসিনা। ছেলেরা শহীদ মিনারে আইসে গুলি করে দৌড়ায় দিছে। বুরহানুদ্দিন কলেজ পর্যন্ত চলে গেছে। সানকারপুর পিছনে গিয়ে ছেলেরা পলাইছে 11টা পর্যন্ত। আসিফ নজরুল সব কান্দে কান্দে বক্তৃতা করছে। এখন জাতিসংঘ কোথায়, আমেরিকা কোথায়, মানব অধিকার কি নাই? কিন্তু আল্লাহ বলছে আর কান্দ কেন? আমার খেলা এখন শুরু হয়েছে। একটা টিপ দিছে হাসিনারে, 11টার থেকে একটা, কয় ঘন্টা? 2 আওয়ার্স। 2 আওয়ার্সের মধ্যে হাসিনাকে ফ্লাই করতে হলো। একটা কিছু নিয়ে যেতে পারে নাই। বলছে আমি একটা বক্তৃতা করলো, নো, তুমি একটা বক্তৃতাও করতে পারবে না। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। এই ইংরেজিটা মনে রাখেন। হাসিনা ডিসাইডেড নট টু ডাই বাট টু ফ্লাই। আপনার জন্মস্থান হলো কিশোরগঞ্জ, সেখানের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আব্দুল হামিদ সাহেব, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, যার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন নির্বাচনে। দৃশ্যত সে আপনার এলাকা দীর্ঘদিন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিচ্ছেন। তো উনি যদি দায়িত্ব পান, উনি কেমন করবেন বলে মনে করেন আপনি? এটা আমার জন্য খুব বিব্রতকর প্রশ্ন। আব্দুল হামিদ ইজ নট এ পলিটিশিয়ান। আব্দুল হামিদ কোনো রাজনীতিবিদ না। উনি বয়সে আমার চেয়ে বড়। এই কারণে উনাকে আমি মান্য করি। আমাকে উনি ফজলু বলে ডাকে, আমি ওনাকে হামিদ ভাই ডাকি। এটা 15 বছরের মধ্যে না, এর আগের কথা বলছে, বা 28 বছরের মধ্যে না। 96 সনের পরে কোনোদিন ফজলু বা হামিদ ভাই হয় না, এর আগের কথা বলছি। উনি বয়সে আমার চেয়ে 4-5 বছরের বড়। উনি রাজনীতিবিদ না। উনি তো আমার কথাটা নাইলে ভুল বুঝাবুঝি। কিন্তু সারা জীবন উনি রাজনীতির দলে ছিলেন, রাজনৈতিক সংগঠন করেছেন। সিন্স 1962 যেদিনে উনি রাষ্ট্রপতি গেল, এই জায়গাটা উনিও 60-62 বছর রাজনীতি করছে। রাজনীতি করাটা আমি বলবো না, এটাকে বলবো রাজনৈতিক দল করছে। উনি রাজনীতিবিদ না, উনি পদ দখল করছে। ছাত্রলীগ যখন করছে কিশোরগঞ্জের সভাপতি। আওয়ামী লীগ যখন করছে, উনির যখন বয়স মাত্র 26 বছর 1 মাস, তখন এমএনএ 70 জন। এবং এমএনএ সর্বকনিষ্ঠ নাকি উনি দাবি করতেন? সর্বকনিষ্ঠ না, যা হোক সর্বকনিষ্ঠদের মধ্যে একজন। তাই ওনার 26 বছর 1 মাস। কারণ যাদেরকে বঙ্গবন্ধু ঠিক করছিল এমএনএ নমিনেশন দিবেন, একজন জজ সাহেব, উনি মরে গেল গা। উনি মরার পরে পরে খালি আগান, ওই মৃত্যুর জায়গায় এসে উনি দাঁড়াইলেন, এমএনএ হইলেন, পদ পাইলেন। এরপরে উনি পদ পাইলেন কিশোরগঞ্জের সভাপতি। এই সভাপতি উনি ছিলেন একদম স্পিকার হওয়া পর্যন্ত। আমার কথাটা খুব স্পিকার হওয়া পর্যন্ত ছিল, সভাপতি হলেন। উনি পদ দখল করছেন, এরকম পদ অনেকেই দখল করে। প্রথমে ডেপুটি স্পিকার ছিলেন, পরে স্পিকার হলেন। আমার কথাটা শুনে নেন, ডেপুটি স্পিকার হওয়ার আগ পর্যন্ত ছিলেন উনি প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার হয়েছেন, পরে স্পিকার হয়েছেন। পদ দখল করেছিলেন, পদের নেতা উনি, রাজনীতিবিদ। উনি মাঠে গেছেন, হাজার হাজার মানুষ উমাকে দেখতে আসে, একদিনও না। উনি মাঠে গেলে 500 মানুষও কোনদিন দেখতে আসে নাই। রথকলার মাঠে, কিশোরগঞ্জ স্টেডিয়ামে বা সারা বাংলাদেশে, কিশোরগঞ্জ জেলার মাঠে মাঠে বক্তৃতা করছি আমি। এর আগে আমাদের নেতা সৈয়দ নজরুল ইসলামরা এরা নেতা ছিলেন, সেটা অন্য কথা। কিন্তু তাদের জেনারেশনে আমি বক্তৃতা করছি, উনি আমার 2 সারি পেছনে বসে রয়েছেন, সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের। আমি বক্তৃতা করে শেষ করার পর উনি বলছে, ফজলুর রহমান যা বলছে আমি তার সাথে একমত, আসসালামু আলাইকুম। এই তো উনি নেতা। উনি তো কোনদিন পাবলিক ডিল করেন নাই, উনি ডিল করছেন প্রশাসন। আওয়ামী লীগ যখন ছিল 75 পর্যন্ত, উনি প্রশাসনের মালিক ছিলেন। 75-এর পরে যখন আওয়ামী লীগ চলে গেল, কিছুদিন উনি জেলখানায় ছিলেন ভিন্ন কারণে, সেটা আমি আমার বইয়ে লিখে যাব। কিন্তু 78 সন থেকে জিয়াউর রহমান সাহেব যখন ইলেকশন দিলেন, প্রেসিডেন্ট ইলেকশন, উনি জেলখানা থেকে বাইরে আসলেন। বারুনির পর থেকে বিএনপি ক্ষমতায়, উনি বিএনপির সাথে মিল করে চলছেন।
9 বছর জাতীয় পার্টির এরশাদ ক্ষমতায়, কিশোরগঞ্জে উনি জাতীয় পার্টির যারা আছেন ওদের সাথে উনি জাতীয় পার্টির নেতা, আসল নেতা উনি, রাইতের নেতা, দিনের নেতা অন্যরা জাতীয় পার্টির, নুরুজ্জামান সাহেব, চুন্নু সাহেব, জালাল সাহেব, কিন্তু আসল নেতা হলো হামিদ সাহেব, জাতীয় পার্টি। 9 বছর, এরপরে 9 বছরের পরে ইলেকশন আসলো, এরশাদ চলে গেল, উনি আওয়ামী লীগের সব 91 আবার পাশ করলেন, কারণ ওই এলাকাটা যায় ইটনা মিটা মনষ্টগ্রাম, এইটা হামিদ সাহেব তৈরি করে একা না, আমারও এখানে ভূমিকা আছে, অনেক লোকের ভূমিকা আছে ওই এলাকাটা তৈরি করার মধ্যে। ওই গোপালগঞ্জের একটা এলাকার মতো এটা নৌকা মার্কার এলাকা, বা বগুড়া যেমন ধানের শীষের এলাকা, ইটনা মিটা মনষ্টগ্রাম হলো নৌকার এলাকা, এটা আমরা সবাই মিলিয়া তৈরি করছি। এগুলো আমি বহুত কিচ্ছা কইছি আগে, বহুত ইতিহাস কইছি। ওই এলাকা দাঁড়াইলি নৌকা মার্কা লইয়া, বিড়ালের গোলা নৌকা মার্কা বান্ধা দেন 1 লাখ ভোট পাইব। সেই এলাকা থেকে উনি পাশ করছেন, পাশ করে 96 সনে উনি প্রথমে হইলেন ডেপুটি স্পিকার। বানাইল কে ডেপুটি স্পিকার? জিল্লুর রহমান। কেন বানাইলো? আমি আওয়ামী লীগ ছেড়ে গেলাম 96 সনে, জিল্লুর রহমান বললো ফজলুরে কাউন্টার করতে হলে হামিদরে শাহান মানা লাগবো, হামিদরে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার হওয়ার পরে 2001 সনের ইলেকশনের 4 দিন আগে স্পিকার মারা গেল, হুমায়ুন রশিদ চৌধুরী, ওই যে মৃত্যু, ওই মরার পরে উনি হয়ে গেলেন ভারপ্রাপ্ত স্পিকার। উনি স্পিকার হয়ে ইলেকশন করলেন। আর স্পিকার হওয়ার পরে জিল্লুর রহমানকে আর কোনদিন বাড়ি ডাকে নাই। জিল্লুর রহমানকে উনি সবসময় আঙ্গুল দেখাইছে মৃত্যু পর্যন্ত। জিল্লুর রহমান কান্দে কান্দে মরছে। ইভেন জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিল, উনি স্পিকার ছিলেন, কোনদিন জিল্লু ভাইও বলে নাই। উনি হলো যে তাকে উপকার করব তার বুকের মাঝে একটা লাথি দিবে। পদে পদে উনি হলেন নেতা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, কিন্তু উনি রাজনীতিবিদ না। উনি কি পল্টন ময়দানে একদিন বক্তৃতা করছে? উনি কি ঢাকার রাজপথে একদিন মিছিল করছে? নাকি কিশোরগঞ্জের রাজপথে একদিন মিছিল করছে? উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোনোদিন আইসা বক্তৃতা করছে? উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারছে? না। কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে জেলা লেভেলে, তাও উনি কোনদিন সংগঠন করে নেতা না। আর হইল হ্যালো, হ্যাঁ এসপি সাহেব, যে দলই যখন উনি এসপি সাহেব, ডিসি সাহেব আর ওসি সাহেব, উনি হলেন প্রশাসনিক লিডার। এইভাবে আব্দুল হামিদ তৈরি। এখন উনি শুনতেছি নেবেন আওয়ামী লীগের। আমি তো বললাম 10 বছর, উনি আল্লাহ যদি বাসে 10 বছর পর বানাইলে নিবে। কিন্তু আমি আপনাকে বলি, আব্দুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন চালাই পড়তো, রাষ্ট্রপতিগিরি না, দস্তখত করলাম হাসিনার কথা। সংগঠন করা বড় কঠিন জিনিস। আব্দুল হামিদ এইগুলো হলো এমনিই কয়, মুখরোচক কথা ওই প্রচার করে, ইউটিউব প্রচার করে, এবং দ্যাট উইল নেভার বি। উনি যে সর্বনাশ করছে এলাকাতে, আমি মাফ করছি বইলা, আমি মাফ করছি বলে, আবারও বললাম আমি মাফ করছি আল্লাহ উপরে। হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরায় দিমু। এই যে আজকে কত, 11ই আগস্ট, 5ই আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে। আমি 11ই আগস্ট, 10ই আগস্ট ইটনা মিটিং করছি, 11ই আগস্ট মিটামুন গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই। আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। তার বাড়িটা পোড়ানো যাবে না, কিন্তু বাড়ি পোড়ায় বলে মানুষ উনিকে নেতাগিরি করব। লক্ষ লক্ষ জমি উনি তামা বানায় ফেলছে এই বান্দা দিয়া। ওই যে বান দিছে 30 কিলোমিটার, শুনছেন না আপনারা? এটা দিয়ে ভাটি এলাকা তামা বানাইছে উনি। এখন মানুষ আইব ইতিহা দাও, আমার বাপ দাদার জমি, 14 পুরুষের জমি নষ্ট করে আমার পেটে যে লাথি দিয়েছ তুমি, আমার টাকা ফেলাও, সরকার তাই ক্ষতিপূরণ দাও। ওই যে যাদের সর্বনাশ করছে, জমি না শুধু টাকা পয়সা, অমুক তমুক, আপনি বিশ্বাস করবেন না যে ইসলাম চেম্বারে বই আলাপ হয় আমাদের কি টাকা, টাকা হইল রাষ্ট্রপতির পরিবারের ক্যাশ টাকায় তারা ইসলাম চেম্বারের চেয়েও ধনী হয়ে গেছে। তাদের কত, হ্যাঁ আব্দুল হামিদরা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, তার বোন, সব টাকা যদি মিলে ইসলাম চেম্বারের চেয়ে, জহুরুল ইসলামের চেম্বারে, আমি সরকারকে আহ্বান করব তাদের সম্পদের একটা তথ্য তারা নেক, দুর্নীতি দমন কমিশন। যদি মানুষ হয়ে থাকেন, আব্দুল হামিদের সম্পত্তি বেশি না, 2009 সনে কত ছিল আর 2024 সনে কত আছে, এই 13 বছরের হিসাবটা শুধু আমি চাই। কত হাজার গুণ সম্পত্তি তাদের, লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, তাদের বিভিন্ন দেশে কি আছে, আর দেশে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে,
নিকুঞ্জতে, উত্তরাতে কতগুলা জায়গা আছে, ওই যে শেখ হাসিনার জায়গার মতো 60 কাঠার মতো কাঠার পর কাঠা জায়গা আছে, ওটার নাম কি, যেখানে পূর্বাচলে, কোথায় ঢাকার কত জায়গা আছে খালি হিসাব নেন। কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি, কত বিঘা, অকল্পনীয় ব্যাপার। যাদের বাড়িতে ঘুমাইবার মতো একটা বাংলা ঘর ছিল না, তাদের বাড়িতে কত শত মিটামন বাজারে 1% জায়গার দাম 1 কোটি টাকা। ওনাদের 1% জায়গাও মিটামন বাজারে ছিল না। এখন কত জায়গা গিয়া দেখেন, তাদের কত সম্পদ। তাদের ভাই, ছোট ভাই নুরু প্রিন্সিপাল ছিল, তার অষ্টগ্রামের দক্ষিণের হাওরে কত শত বিঘা জমি, কত হাজার মন ধান পায়, একটু হিসাব নেন। ওই যে ক্যান্টনমেন্ট করছে তার নামে, সেই ক্যান্টনমেন্টে হিন্দুদের কত জমি লুট করে নিয়ে নিজেদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া 10 টাকার জায়গা 10,000 টাকায় বিক্রি করে হিন্দুদেরকে 5 টাকা দিছে। এগুলা মিটামন যায় না কেন? গেলেই তো সবাই জানতে পারবে। রাজনীতি তো পরে, আগে যান বাঁচাইলো। মানুষ দিবে কিনা রাজনীতি করতে? ও তো সোজা আব্দুল হামিদ দেখি খুব হাসে টেলিভিশনে, না উনি খুব বাহারে, উনি ভালো মানুষ। উনি কিসের ভালো মানুষ? উনার কি স্বভাব চরিত্র? মানিকের রতন চিনে, শুয়োরের চিনে, কচুয়ার হাসিনা চিনে হামিদ, এই তো উনি ভালো মানুষ। একটু রসিকতা করে কথা কয়। ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, আর মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে হাসি ফুর্তি করে, সেরেগুলের মতো, পাকিস্তানের জোকারের মতো। কাজে উনি রাষ্ট্রপতি করে ফেলবে। আরে বাবারে, উনি আওয়ামী লীগকে জীবিত যদি ফেলতে পারে, তাকে গিয়ে আমি সেলিউট দিয়ে পড়ে থাকবো। আওয়ামী লীগকে উনি পুনর্জীবিত করে ফেলবে। ডেড ম্যান নেভার অ্যালাইভ, নেভার বি অ্যালাইভ। মৃত লাশ কোনোদিন জীবিত হয় না। আমি জানি না, আমি একটা কথা বলছিলাম, আমি এই পাপ মুখে কেন এই কথাটা বলছিলাম, যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আমাদের মতো ফজলুর রহমানরা ছিল বইলা, কাদের সিদ্দিকীর মতো পাগলেরা ছিল বইলা, বঙ্গবন্ধু পাগলেরা। এইরকম কিছু পাগল ছিল, আমি ভিতরে, কাদের সিদ্দিকী বাইরে। আর জোহরা তাজউদ্দিন, আওয়ামী লীগের 75 পরবর্তী মা, আমরা ছিলাম বইলা। মুকুল বোসদের মতো জীবন দেওয়া কর্মীরা ছিল বইলা। চট্টগ্রামের মৌলভী সৈয়দের মতো কর্মীরা ছিল বইলা। এস এম ইউসুফের মতো যুবনেতারা ছিল বইলা। শফিকুল আজিজ মুকুলের মতো সাংবাদিকরা ছিল বইলা। 21 বছরে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হয়েছিল। আর শেখ হাসিনা এসে বারাবাতে বিসমিল্লাহ কইছিল। 75 থেকে 96 কত ক্ষমা, 21 বছর। এখন 3 দিয়ে পূরণ দেন, দেখবেন 63 বছর লাগবো। আর 10 বছর লাগবো আওয়ামী লীগের লিখতে। আরে বাপ রে, আহাবিদাই সেই দেশে আওয়ামী লীগ পুনর্জীবন। আরে আমাকে বুঝতে হবে এটা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পরিবার ব্যাপারে অনেক অভিযোগ এলাকায় আমরা শুনতে পাচ্ছি, আসলে এটা কতটুকু সত্যি? এটা সত্যের চেয়েও সত্য, 100%-এর উপরে সত্য। আমি দুর্নীতি দমন কমিশন এবং বর্তমান সরকার, তাদেরকে আমি অনুরোধ করব, আপনার রাষ্ট্রপতির 2008 সনে কী সম্পত্তি ছিল তার পরিবারের এবং তার, এখন উনি, তার ভাইয়েরা, তার সন্তান এবং ভাতিজাদের, তার বোনের কত সম্পত্তি আছে, এইটা কয় হাজার গুণ, এটার কোনো সীমা নাই। এটা একটু তদন্ত করে যদি না দেখে, তাহলে আমাদের এই যে আমাদের সমস্ত রক্ত, এটা সবটা বৃথা যাবে বলি না, কিন্তু সবটা অপমানিত হবে। এটা দেখা উচিত যে আব্দুল হামিদ সাহেবের যে সরল সহজ মানুষ বলা হয়, তার কত হাজার গুণ সম্পত্তি বাড়ছে, এটা একটু দেখা উচিত। স্থানীয় যে পদ পদবিগুলো, এগুলো তো মোটামুটি তাদের দখলে ছিল। উনি রাষ্ট্রপতি, ওনার ছেলে এমপি ছিলেন, তারপরে ওনার বোন ছিলেন বোধহয় উপজেলা চেয়ারম্যান। আর উপজেলা চেয়ারম্যান, ওনার ছোটো ভাই হলো মিঠামইন উপজেলার প্রেসিডেন্ট আওয়ামী লীগের, ওনার ভাতিজা হলো ইউনিয়নের চেয়ারম্যান, আরও অনেক পদ, মুক্তিযোদ্ধা ওনার ভাতিজা। এরপরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎটাকে একদম ধ্বংস করে দেওয়া ওনার আরেক ভাতিজা। এইরকম বহু পদ ওনাদের দখলে। এইগুলা অচিন্তনীয়। রাজ পরিবারেও এত পদ কিন্তু রাজারাও দখল করে রাখে না, বা যুবরাজরাও দখল করে রাখে না। ওনার পরিবার যা করছে, উনি তো দাবি করতেন, উনি এবং ওনার পরিবার দাবি করতেন হাওরের উন্নয়নে ওনারা অনেক কিছু করেছেন, হাওরের যোগাযোগ সহজ করেছেন, রাস্তাঘাট করেছেন। তো সেগুলো
আবার কেউ কেউ বলছে এই যে হাওরের মধ্যে যে রাস্তা করছে এটা বারবার দেশে যে বন্যা হয় এটার জন্য দায়ী করছেন, আসলে বিষয়টা কি? এটা হলো মূর্খদের এক ধরনের আত্মসুখ, মূর্খদের আত্মসুখ। উনি যখন এই রাস্তাটা করে, এটা হলো উনার একমাত্র উন্নয়নের কাজ। উনি বলতে চাইতেছে এইটা খরচ হয়েছে 977 কোটি টাকা। 30 কিলোমিটার একটা বাঁধ দিছে হাওরের মধ্য দিয়ে। এই বাঁধটা যখন দেয় তখন বাংলাদেশের পরিবেশবিদ সবাই গিয়ে ওনাকে বলছে, এমনকি জনাব আইনুন নিশাত সাহেব প্রফেসর, উনিও গিয়ে বলছে প্রধানমন্ত্রীকে যে বাঁধটা হাওর এলাকায় ইটনা মিটামনি অষ্টগ্রামে হচ্ছে, এতে পরিবেশ দূষণ হবে। তো শেখ হাসিনা তো আবার মহারানী, উনি আবার মুস্কি হাসি দিয়ে বলছে আমার মহামান্য রাষ্ট্রপতিটা করতে চায়, ওনার শখ হয়েছে, এটা আমি কি করব। এটা হলো উনি শখ পূরণ করছে। এইটা দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও যাওয়া যায় না, ঢাকাও আসা যায় না, কিশোরগঞ্জেও যাওয়া যায় না। শুধু ইটনা টু অষ্টগ্রাম একটা রাস্তা, যেখানে ইটনার থেকে একটা মানুষ 6 মাসে অষ্টগ্রামে কোনো কাজ পড়ে না। অষ্টগ্রামের কোনো মানুষ 6 মাসেও ইটনা যায় না। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে ধান টান তোলার পরে জ্যৈষ্ঠ মাসে যদি কারো মনে হয় অষ্টগ্রামে শ্বশুর বাড়ি আছে, তাহলে ইটনার থেকে বেড়াইতে যায়। এগুলি আগে নৌকা যাইতো, এখন টেম্পু দেওয়া যায়। এটাতে কি হয়েছে, শত শত একর জমি অ্যাকোয়ার হয়েছে। সেই অ্যাকোয়ার হওয়ার কারণে আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, কত হাজার জমি অ্যাকোয়ার হয়েছে, গরিব মানুষের চোখের পানিতে ভাসা গেছে, তাদের জমিতে অ্যাকোয়ারের নামে টাকাও গেছে। কিন্তু টাকা তারা কত পাইছে সব হামিদ সাহেব তার, এবং অ্যাকোয়ারটা হয়েছে কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পরে না, রাষ্ট্রপতি হওয়ার আগে, অনেক আগে এটা হয়েছে। তখন তো উনি এমপি বা ডেপুটি স্পিকার বা স্পিকার। এই যে অ্যাকোয়ারটা হয়েছে, এই অ্যাকোয়ারটা কত কোটি টাকা এখানে তসরুফ হয়েছে, এটা একটু বা কেউ পাইছে কিনা বা কেউ বঞ্চিত, এটা এক নেওয়া দরকার। এই শত শত দরখাস্ত পড়তেছে, শত শত। এখন এটা হলো একটা ডাইরেক্ট ক্ষতি। ইনডাইরেক্ট ক্ষতিটা দেখেন, 11টা হাওর, হাওরটা শুরু হয়েছে ইটনার থেকে। ইটনার হাওর, দক্ষিণের হাওর, জয়সিদ্ধির উত্তর দক্ষিণের হাওর, মৃগার হাওর, কাটকালের হাওর, ঘাগরার হাওর, ঢাকির হাওর, কেওয়ারজুরের হাওর, আবদুল্লাপুর আদমপুরের হাওর, কলমার হাওর, পূর্ব অষ্টগ্রামের হাওর, কাস্তুলের হাওর, পশ্চিম অষ্টগ্রামের উত্তরের হাওর, সব আস্তে আস্তে ধুলা পড়ে 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 এটা নলখাগড়া হয়ে যাচ্ছে। এখন ওখানে ধানও আস্তে আস্তে হবে না, কিছু হয়, এখন অনেক জায়গাতে হয় না, ধুলা পড়তেছে, মাছ তো পাওয়াই যায় না এলাকাতে। এই একটা প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে নৌকাও চলে না, আবার এই শুকনায় হাইটেও যাওয়া যায় না, মাছ নাই, ঢেউ নাই, কিচ্ছু নাই। হাওড় এলাকার যে জীবন বৈচিত্র্য যেটা ধান মাছ যে হাওড় এলাকা, সেইটা হামিদ সাহেবের এই বানটা, এই 11টা হাওর ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইনডাইরেক্টলি দেখবেন সুনামগঞ্জে মানববন্ধন হইতেছে, হাজার হাজার লোক, ওই বাঁধ ভাঙ্গ, মিটামনের বাঁধ। সিলেটে ওই যে 2-3 বছর যাবৎ খালি বন্যা হয়, পানি নামে না, সিলেটে মানববন্ধন হইতেছে। এরা হলো ইনডাইরেক্টলি এফেক্টেড। কেন? সিলেটে বন্যা হলে পানিটা যেমন সা করে নামে যেত, এই বাঁধটার কারণে পানিটা নামতে পারছে না, অনেক ধীরে নামে, যে কারণে বন্যাটা অনেক দীর্ঘায়িত হয়। কাজে এই বাঁধটা একটা ক্ষতি করছে। এই 1000 কোটি টাকা খরচ করে উনি মানুষের কোনো উপকার করে নাই, মানুষের ক্ষতি হয়েছে। কিন্তু তার পরিবার এবং তার যে আশেপাশের কিছু লোকজন, তারা একদম আঙ্গুল ফুরিয়া কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, এবং উনি সহ। আমরা প্রসঙ্গ শেষ করতে চাই, আপনার সাথে কথা শেষ করতে চাই যে বর্তমান ডক্টর ইউনূস সরকারের 1 মাসের মেয়াদ শেষ হলো, ওনাদের পারফরমেন্স এ পর্যন্ত আপনার যা দেখলেন তাতে আপনি কতটা আশাবাদী? বাংলা ভিশনে আমি কোনোদিন বলি নাই, অন্যান্য টেলিভিশন এবং অন্যান্য ইউটিউবে আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, আমার মনে হয় না বাংলাদেশে বা বিদেশে ইউনূস সাহেব সম্পর্কে এই ধরনের কথা, আশাবাদী কথা কেউ বলছে বা গ্লোরিয়াস কথা। যে ইউনূস সাহেব হলেন বাঙালি সুসন্তান এবং বাঙালি মুসলমানের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, নন পলিটিক্যাল, নন পার্টিজান, রাজনৈতিকভাবে বলছি না। রাজনৈতিকভাবে আমাদের দেশে অনেক বড় নেতা আসছে, নোবেল না পাক, কিন্তু শেরে বাংলা ফজলুল হক 190 বছর পরে যখন প্রভাত সূর্য উঠছে স্বাধীনতার, 1937 সনে প্রথম একজন বাঙালি মুসলমান
কলকাতার যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছে, বড় ঘটনা। উনি অনেক কাজ করছে, ঋণ সালিশ বোর্ড মুক্তম, সোহরাওয়ার্দী আসছে, মৌলানা ভাসানী আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিব আসছে, এবং 27শে মার্চ 1971 সনে আরেকজন মানুষকে আমরা চিনলাম, তার নাম শহীদ জিয়াউর রহমান, যিনি বলেন আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স। উনি আসছে, এরকম আসছে। তাজউদ্দিন সাহেবকে আপনি করে ফেলে দিবেন তা না, তাজউদ্দিন সাহেব কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি, 9 মাসের প্রধান যুদ্ধকালীন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব তাজউদ্দিন আহমদ, প্রধান সামরিক ব্যক্তিত্ব, প্রধান সেনাপতির নাম হলো এম.এ.জি. উসমানী, সেক্টর কমান্ডার বা ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মুশাররফ, এরকম আরো 11 জন, কর্নেল তাহের, সিআর দত্ত। আপনি কাউ মেজর যেহেতু বললামই, প্রথমে 1 নম্বরে আছে, ওই 11 জনের মধ্যে উনি 1 নম্বরে আছে, উনি সিনিয়র মোস্ট 1 নম্বরে আছেন। কাজেই এরাও বাঙালির অনেক বড় কিন্তু ইউনূস সাহেব সারা পৃথিবীব্যাপী আমাদের গর্বের ধন, এবং শেখ হাসিনার সবচেয়ে বড় বোকামি না শুধু কুপমণ্ডুকতা হলো তার মতো একজন মহান ব্যক্তিকে এইভাবে কষ্ট দেওয়া। আমি বলছি এগুলো, তার প্রতি আমার বিশ্বাস আছে, তার যোগ্যতার প্রতি আমার বিশ্বাস আছে, তার দক্ষতার প্রতি আমার বিশ্বাস আছে, তার সততার প্রতি আমার বিশ্বাস আছে বলি 1 মাস সময় আমি ওনাকে বিশ্লেষণ করতে, এই সরকারকে আমি বিচার করি, তবে আমার কাছে খুব বড় ত্রুটি কিছু ধরা পড়ে নাই। বাট মর্নিং শোজ দ্য ডে, একটা কথা তো আছে, মর্নিং শুধু যে প্রশাসনটা চলতেছে ঠিকই, কিন্তু একটা জিনিস আমি আজকে রাত্র 10টায় বলবো, অন্য জায়গাতে এখানে বলে যায়, সেনাপতি কিন্তু মধ্যযুগে ওই দিন পর্যন্ত, আধুনিক যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু ঘোড়ায় চড়ে যুদ্ধে যেত সেনাপতি। ঘোড়া ঠিক মতো কদম নিচ্ছে না ইউনূস সাহেবের, এটা 1 মাসে নিবে বলে আমি মনে করি। ঘোড়া মানে এলো প্রশাসনে আগের লোকেরাই বসে আছে, ঠিক আগের লোকেরা, তাদের ব্যবহার ঠিক আগের মতো। একজন সচিবের ব্যবহার হাসিনার আমলে যা ছিল তখন উদ্ধত ব্যবহার করত, এখন কাজ করে না, আইনগত ব্যবহার দেখায়, না আমার তো এটা আইনের একটা ব্যাপার আছে, আইনের বাইরে আমি যাই কি করি, এখন বিপ্লবী সরকার আসছে, আইনের বাইরে। এগুলো শুনলে পরে অনেক সময় সৎ কাজটাও করা যায় না, বিরক্ত লাগে কইলে পরে আইন দেখাবো 7 বার। তা আমি একজনকে জিজ্ঞাসা করছি, আপনি 18 সনে কোথায় ছিলেন? আপনি তো এখন সচিবের দায়িত্বে আছেন বা সচিব। 18 সনে জেলায় ডিসি ছিলাম। তাই জেলায় যে 18 সনে 30শে ডিসেম্বর একটা ভোট হয়েছিল, আপনি তো তাহলে রিটার্নিং? হ্যাঁ ছিলাম। আমি আপনার এলাকায় যে 5টা সিট ছিল না ওই জেলায়? আমি তো জানি সব করছিল। তা আমি বললাম, ওই যে 5টা জেলায় যে পরের দিনের ভোট আগের রাত্রে হয়ে গেছিল, এটা কোন আইনে হয়েছিল একটু দয়া করে যদি আমরা বুঝাই দিতেন, তা আমি আপনাকে আইনটা বুঝাই দিতে পারতাম। ওই লোকগুলাই এখন সমস্ত প্রশাসনে বসে আছে। আস্তে আস্তে ক্লিয়ার হইতে হবে। বিপ্লবের জন্য বিপ্লবী প্রশাসনের দরকার। যে ভুলটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছিল, উনি পাকিস্তান আইয়ুব খানের প্রশাসন দিয়ে, মুনায়েমকার প্রশাসন দিয়ে উনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চালাইতে চাইছিল। এখনও এই ভুলটা করলে ক্ষতি হবে। তো বিকল্প লোক বলতো নাই, কাকে দিয়ে চালাবে? না, আমলাকে কিছু কমাইতে হবে। অ্যাডভাইজারদের মধ্যে আমলা নেওয়া যাবে না, আমলা কমাইতে হবে। আমলা অনেক বুদ্ধিজীবী আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক সাহসী মানুষ আছে, অনেক মুক্তিযোদ্ধা আছে যারা অনেক বেশি জ্ঞানী গুণী। এমনকি আমাদের যে সন্তান তুলির 2টা সন্তানকে বসাইছে, এরা অনেক স্মার্ট। প্রয়োজনে আরও এরকম ইয়াং কিছু লোকজন বসায় দেয়, কিন্তু ওই আমলা না, পুরানো আমলা না, এইগুলো না, এগুলো ভালো লাগে না। এরা আমলা তন্ত্র সৃষ্টি করতে চায়। ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। কারণ এরা জীবনে কোনোদিন সাহস করে কথা বলেন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যারের মধ্যে এরা আছে। তো নেওয়া যাবে না আমলা। মনে হইতেছে যেন আমরা বিপ্লবটা করছিলাম আমলাদেরকে সুবিধা দেওয়ার জন্য। এটা ঠিক না। কাজে আমার মনে হয় ইউনূস সাহেব এখন পর্যন্ত তেমন কোনো ত্রুটি কিছুই হয় না এই সরকারের, কিন্তু এই জায়গাগুলো অনেক বিবেচনা করা দরকার। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে শেষ জানতে চাই, বর্তমানে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একটা শোরগোল চলছে, পরিবর্তনের দাবি কেউ করছে, এটার বিপক্ষে কেউ বলছে, আপনার কাছে কি মনে হয়, আপনার অভিজ্ঞতা? এই কথাটাই আমি আজকে বলবো, কিন্তু একটা উদাহরণ আপনাকে দেয়া যায়। আমি তখনও ছিলাম, ছোট নেতা ছিলাম না, তখন মুক্তিযুদ্ধ করে এসে কমান্ডার, 75-এর পরে বঙ্গবন্ধুরে মাইরে ফেলছে,
সব মনে হইতেছে আবার বোধহয় এটা পাকিস্তান হয়ে গেছে। তখন বিমান বাহিনীর প্রধান ছিলেন এমজি তোয়াব নামে একজন লোক, জার্মানিতে বিয়া করছেন, জার্মানি উনি এসে বিমান বাহিনীর প্রধান হইলেন। জিয়াউর রহমান সাহেব তখনও মূল জিনিসটা ধরে রাখছে, কিন্তু উনি সব কিছু থামাইতে পারতেছে না। এবং এমজি তোয়াবরে সাহস করে নিয়ে কিছু লোকজন ওই সারা দেশে সিরাতুন নবী মাহফিল চালানো শুরু করলো, এবং ঢাকাতে একটা মাহফিল চালাইলো 3 দিন পর্যন্ত। এবং মাহফিলের স্লোগান হইল ওয়াস্ত হইতেছে, কিন্তু মূল স্লোগানটা ছিল তোয়াব্বাই তোয়াব্বাই 4 তারা পতাকা চাই। মুক্তিযোদ্ধারা আর কোনো অবলম্বন না পায়া মৌলানা ভাসানী তখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওনার কাছে গেল, সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করলো যে এই যে তোয়াব্বাই 4 তারা পতাকা চাই, এটাকে আপনি সমর্থন করেন? তারা তো আবার বলতেছে পাকিস্তানি পতাকা চাচ্ছে। তখন মৌলানা ভাসানী একটা কথা বলছিলেন যারা এইসব স্লোগান দেয় তাদেরকে আমি হুঁশিয়ার করি। মৌলানা ভাসানী তো উনি হুঁশিয়ার করে বলি, সব কিছু ভুলে যায় না, 71টা যাতে মনে থাকে। আর গারো পাহাড়ের উপরে উঠলেও লাহোরের শালিমার বাগ আর দেখা যাবে না। আপনি কি আমার কথাটা বুঝতে? এটা মৌলানা ভাসানীর কথা। পরের দিন হেডিং দিয়ে আসলো, গারো পাহাড়ের উপরে উঠলেও শালিমার বাগ, লাহোরের শালিমার বাগ আর দেখা যাবে না। কাজেই ফাও কথা বইলা কোনো লাভ নাই, এগুলো ফাও কথা মনে হয় আমার কাছে। দেখি না, সামনে আসুক, আসলে পরে এখন তো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। আমি মনে করছিলাম দল হিসাবে বোধহয় জামাত ইসলামীটার পিছনে আছে। আজকে দেখলাম জামাত ইসলাম একটা স্টেটমেন্ট করছে যে জামাত ইসলামের যে লোক এই কথা বলছে উনি কোনো পদধারী ব্যক্তি নন, তার নাম আজমি সাহেব। উনি জনাব গোলাম আজম সাহেবের ছেলে। উনি অনেক দিন উনি অতে ছিলেন আয়নাগড়ে। ওনার প্রতি আমার অনেক বেশি সহানুভূতি আছে একজন মানুষকে, বা উনি অনেক ব্রিলিয়েন্ট লোক। একজন ব্রিলিয়েন্ট লোক হলে আমরা কিন্তু অলোক না, মূর্খ লোক না, আমরাও কিন্তু ব্রিলিয়েন্ট, আমরাও কিন্তু স্ট্যান্ড করিয়ে আইছি এই দেশে। ব্রিলিয়েন্ট প্রতি বছর যতদিন দেশ থাকবে ততদিন একজন ফার্স্ট হইবই, সব পরীক্ষাতে একজন ফার্স্ট হইবই, খালি একজনই ফার্স্ট হয় না। কাজে উনি যে কথাটা বলছে এটা জামাত ইসলাম বলছে, এটা তাদের দলীয় কথা না। আমি একটু এই ব্যাপারে একটু হইলাম, স্বস্তি পাইলেন আর কি। শক্তি না, স্বস্তি পাইলাম জি, যে এই ফাউ জিনিস নিয়ে আমার আর ফাইট করতে হইতেছে না। কিন্তু উনি যে কথা বলছে যে আমি কথা বললে তো আমাকে বলা হবে আমি রাজাকার। না, উনি রাজাকার ছিলেন না। উনার বাবা জনাব গোলাম আজম রাজাকারের স্রষ্টা ছিলেন, আল বদরের স্রষ্টা ছিলেন। এইটাও আমরা ভুলি না। যারা এইসব চাইব তাদের কিন্তু 14 পুরুষের রিসার্চ করে, আমরা কিন্তু রিসার্চ করব এদের 14 পুরুষ কে আছিল। আমি জানতে চাচ্ছিলাম আমাদের না, এটা জাতীয় সঙ্গীত যেটা ছিল, আমি এটা বলতে চাইতেছিলাম না, আমি বলবো এটা জাতীয় সঙ্গীত যেটা যে জাতীয় সঙ্গীত যারা বলতেছে যে 72 জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটা 69 সালে জাহিদুর রহিম গাইতো প্রথম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রথম। ইকবাল হলে অনুষ্ঠানে প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে এটা গাওয়া হয় জোরলোক হলে। যারা জানে না তারা জানে না। এই মূর্খ হাসিনা সরকার যে লোকটা এসব জাতীয় সঙ্গীতের কথা বলছে, জাতীয় পতাকার কথা বলছে, সেই লোকটা মৃত্যুবরণ করার পরে একটা শোক স্টেটমেন্টও করে নাই। এই কারণে আল্লাহ এদেরকে জাহান্নামে নিছে। তার নাম সিরাজুল আলম খান। উনি ইঙ্গিত দিত জাতীয় সঙ্গীত কোনটা হবে। তারপরে সেটা আজকে যেমন ছাত্ররা যেমন সমন্বয়ক, এই সমন্বয়কটা কিন্তু আজকেই ছেলেরা বুঝছে তা না। আমরাও ছিলাম এক সময়, আমরাও এরশাদ বিরোধী আন্দোলন করছি, আমরাও মুক্তিযুদ্ধ করছি 23 বছর বয়সে। সিরাজুল আলম খান দেশকে স্বাধীনতার জন্য 1000 বছরের পরাধীন বাঙালির স্বাধীনতা প্রিপেয়ার করছে। তারাও বৈশা চিন্তা করেই গানটা আনছে। 69, 70, 71 সনে আমি দেরাদুন টানরোয়াতে ভোর বেলায় শুভেচ্ছা দেখে সূর্য তখনও উঠে নাই, গান গাইতেছি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চোখ থেকে গড়িয়ে ঝর্ণাধারার মতো জল পড়ে বুক ভেসে যাচ্ছে আমার সোনার বাংলা। এই গানটাকে তো পট করে একজনে বদলায় ফেলবো, ফাও মানুষ, ফালতু মানুষ। এত সোজা না। মুক্তিযোদ্ধারা সব মরে গেছে না, যদিও বয়স হয়েছে। কথাটা এরকম, এটা সম্ভব না। এগুলা মানে এগুলার কি বলবো,
এইগুলা বাংলাদেশে বহু কাজ করার আছে এই সরকারের। ওই জাতীয় সঙ্গীত বদলানি, পতাকা বদলানি, এগুলা কোনো কাম না, এগুলো ফাও মানুষের কথা। অযথা বিতর্ক তৈরি হ্যাঁ, অযথা বিতর্ক তৈরি করা, এগুলো করা উচিত না। আমি মনে করি এখন থেকে এটা বন্ধ হওয়া উচিত এবং সরকার এটাকে বন্ধ করা উচিত। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের যিনি ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে উনি বলেছেন যে বিতর্কিত কোনো কাজে সরকার হাত দেবে না। জাতীয় সঙ্গীত নিয়েই এক প্রশ্নের জবাবে উনি বলেছেন। এগুলো আমি বলবো আজকে, এই কারণে বলছি না। অত যদি বাপের বেটাও দল করো করে মেজরিটি দেখাও, 2/3 মেজরিটি করে পার্লামেন্টে পরিবর্তন করার চেষ্টা করো, তারপরও বাপের নাম কিন্তু মেজরিটি দেওয়া পরিবর্তন করো না। যার ঘরে আমি জন্ম নিছি, এটা বেসিক জিনিস, এটা কিন্তু মেজরিটি দেওয়া পরিবর্তন হয় না। এই জিনিসগুলো জানা উচিত। মুক্তিযুদ্ধের কিছু বেসিক জিনিস আছে, এগুলা কিন্তু মেজরিটি দেওয়া পরিবর্তন হয় না। জি, জনাব ফজলুর রহমান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে, আবার বিশিষ্ট কোনো একজনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।